রেপ্লিকেটিভ মানে সবাই নিজেই নিজেকে ডিভাইড করতে পারে। ডিএনএ এর স্ট্রাকচার যদি দেখতে যাই, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেডই হয়, ইনার মেমব্রেনটা ভেতরের দিকে ফোল্ড হবে হয়ে ফিঙ্গার লাইক কতগুলো প্রজেকশনস, আঙ্গুলের ন্যায় প্রবর্ধক তৈরি করে। সেই ফিঙ্গার লাইক প্রজেকশনস গুলোকে আমরা ক্রিস্টেই বলে থাকি। তো ডাবল মেমব্রেন মানে দ্বিএকক পর্দা, রাইট? আমরা প্রথম দিন বা সেকেন্ড দিন ক্লাসের মধ্যে আমরা এগুলো কানেক্ট করে গেছি যে আমাদের ডাবল মেমব্রেন কি ছিল বা সিঙ্গেল মেমব্রেন কি ছিল। তো সিঙ্গেল মেমব্রেন অ্যাসপেক্টে আমরা কথা বলেছিলাম যে ইআর, গলজি, লাইসোজোম অ্যাজ ওয়েল এজ ভ্যাকিউল। আমরা ডাবল মেমব্রেন যখন আসবো তখন আমাদের এখানে মেইনলি আসবে দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া, দেন প্লাস্টিড আর এই তিনটে আমাদের ডাবল মেমব্রেনের মধ্যে আসবে। শুরুর আগে সবার প্রথম ডাবল মেমব্রেনের মেইন ক্যারেক্টার, এরা সবাই সেলফ রেপ্লিকেটিভ মানে সবাই নিজেই নিজেকে ডিভাইড করতে পারে, ঠিক আছে? যেটাকে আমরা বলি স্ব প্রজননশীল। তোরা সবাই সেলফ রেপ্লিকেটিভ, মাইটোকন্ড্রিয়া বলো, প্লাস্টিড বলো, নিউক্লিয়াস বলো, সবাই কি হবে? সেলফ রেপ্লিকেটিভ। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সবার নিজের ডিএনএ থাকবে, ওন ডিএনএ, প্রত্যেকের ওন ডিএনএ, যার জন্য এরা সেলফ রেপ্লিকেটিভ, ঠিক আছে? প্রত্যেকেরই ওন ডিএনএ থাকবে, ডিএনএটা সার্কুলার হবে, এন্ড লাস্টলি সবার রাইবোজোম থাকবে, এন্ড দ্যাট টু 70S টাইপ, ঠিক আছে? তো ওরা বেসিক্যালি সেলফ রেপ্লিকেটিভ, ওদের ওন ডিএনএ থাকবে যেটা সার্কুলার হবে, এন্ড রাইবোজোম থাকবে যেটা 70S টাইপের হবে। দ্যাট ইজ এইগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন রিগার্ডিং আমার ডাবল মেমব্রেন। তো আমি প্রথমেই আসি মাইটোকন্ড্রিয়াতে। যখনই মাইটোকন্ড্রিয়াতে আসবো একটু ভালো করে মনে রাখবে যে মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিকের ক্যারেক্টার, বাট মাইটোকন্ড্রিয়ার মতোই সিমিলার ফাংশন প্রোক্যারিওটিক সেলে পারফর্ম করে মেসোজোম। মাইটোকন্ড্রিয়া যেই কাজগুলো ইউক্যারিওটিক সেলে করছে, প্রোক্যারিওটিক সেলে সিমিলার টাইপ অফ ফাংশন দ্যাট ইজ পারফর্মড বাই মেসোজোম। কেন? কারণ আমরা জানি যে প্রোক্যারিওটিক সেলে কোনোভাবেই মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকে না, পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না, রাইট? এই মাইটোকন্ড্রিয়াকে টার্ম দ্যাট ইজ বাই বেন্ডা, আর মাইটোকন্ড্রিয়াকে ডিসকভার করেছিল কলিকার। মাইটোকন্ড্রিয়া ডিসকভার্ড বাই কলিকার and that term given by বেন্ডা, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া যে টার্ম হয় সেই টার্মটা দিয়েছিল বেন্ডা এন্ড ডিসকভার করেছিল কে? কলিকার। তো ইন দ্যাট মাইটোকন্ড্রিয়াকে আমরা বায়োব্লাস্টও বলতে পারি। মাইটোকন্ড্রিয়া অলসো কল্ড এজ বায়োব্লাস্ট, মিন্স এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ফর্ম হয়, হিউজ, যার জন্য বায়োব্লাস্ট বলা হয়। এবং এই টার্মটা দিয়েছিল অল্টম্যান। মাইটোকন্ড্রিয়াকে বায়োব্লাস্টও বলা হয় বিকজ হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে কে ফর্ম করছে, দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া, এটিপি ফর্মেশন এন্ড অল দ্যাট হিউজ এনার্জি, এটা বায়োব্লাস্টও বলতে পারি, এটাকে অল্টম্যান টার্মিং দিয়েছিল। একটা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার যদি আমরা দেখি, তার ডাবল মেমব্রেন, ইনার মেমব্রেনটা ভেতরের দিকে ফোল্ড হয়ে, ইনার মেমব্রেনটা ভেতরের দিকে ফোল্ড হবে হয়ে ফিঙ্গার লাইক কতগুলো প্রজেকশনস, আঙ্গুলের ন্যায় প্রবর্ধক তৈরি করে। সেই ফিঙ্গার লাইক প্রজেকশনস গুলোকে আমরা ক্রিস্টেই বলে থাকি, ওকে? সেই ফিঙ্গার লাইক প্রজেকশনস গুলোকে আমরা ক্রিস্টেই বলে থাকি, দ্যাট ইজ এটার মধ্যে ফিঙ্গার কন্ডিশনস থাকে কতগুলো, আঙ্গুলের ন্যায় প্রবর্ধক। এই ক্রিস্টে গুলো কি করে? এদের সারফেস এরিয়া, ক্রিস্টে কি করে? এদের সারফেস এরিয়া ইনক্রিজ করে। সারফেস এরিয়া বলতে ওদের তল, যে ভেতরের যে আয়তনটা, ভেতরের যে ভলিউমটা, ওই পোর্শনটা অনেকটা ইনক্রিজ করবে। এই ক্রিস্টিগুলোর গায়ে র্যাকেট লাইক স্ট্রাকচার থাকে, এই ক্রিস্টিগুলোর গায়ে র্যাকেট লাইক স্ট্রাকচার থাকে।
এই র্যাকেট লাইক স্ট্রাকচার গুলোকে F0 F1 particle, this racket like structure is called as what? F0 F1 particle or Fernandez-Moran subunit, that is F0 F1 particle or Fernandez-Moran subunit or oxysome. তো এই টার্ম গুলো আমরা F0 F1 পার্টিকেল স্পেসে দিতে পারি, ঠিক আছে। তো ক্রিস্টের মধ্যে F0 F1 পার্টিকেল থাকে, তো ক্রিস্টের মধ্যে কি থাকছে? F0 F1 পার্টিকেল। এই যে F0 F1 পার্টিকেল, যাকে আমরা বেসিক্যালি কি বলছি? ফার্নান্ডেজ মোরান সাবইউনিট অর অক্সিজোম, এই F0। এখন এই যে F0 F1 পার্টিকেলটা আছে, এটা হচ্ছে আমাদের F1, এই পোরশনটা হচ্ছে F0। F0 তে কোনো এনজাইম থাকে না, যত এনজাইম থাকে সবগুলো কি F1 এর মধ্যে থাকে। কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মাইটোকন্ড্রিয়া কেন পাওয়ার হাউস? বিকজ অল সেলুলার metabolic activity, all cellular metabolic activity, all cellular metabolic activity, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। all cellular, একটা সেলের মধ্যে কি কি মেটাবলিক অ্যাক্টিভিটি হয় কেউ বলতে পারবে? কোন কোন মেটাবলিক বিপাকজাত কাজগুলি হয়? হ্যাঁ, দ্যাট ফার্স্ট অফ অল কি? রেসপিরেশন, মানে যদি শ্বসন, দেন ইউরিয়া সাইকেল, এক্সপ্রেশন হবে না, ইউরিয়া সাইকেল, যেটাকে আমরা কি বলে থাকি? অর্নিথিন সাইকেল। তো দ্যাট এই সবগুলো কাজে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ফর্ম হয়। রেসপিরেশনের মধ্যে মেইনলি কিন্তু মেজরলি কোনটা? অ্যারোবিক। রেসপিরেশনের মধ্যে কোন পার্টটা? মেইনলি অ্যারোবিক পার্টটা, যেটা সবাতে এই পার্টটাই হয়। ইউরিয়া সাইকেল বা এটাকে আমরা অর্নিথিন সাইকেল বলতে পারি। এই মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো কোথায় পারফর্ম হয়? দ্যাট এন্টায়ারলি ইন মাইটোকন্ড্রিয়া। তো হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ফর্ম হয়, কিন্তু এই অ্যাক্টিভিটি করতে গেলে কি লাগে? হিউজ এনজাইম লাগবে। সেই এনজাইম গুলো কোথায় থাকবে? দ্যাট ইজ ইন F1 কন্ডিশন। F0 তে কোনো এনজাইম থাকবে না, যা থাকবে সব এনজাইম কোথায় থাকবে? F1 itself। তো F1 এ এনজাইম থাকবে এন্ড দেন তার অ্যাকর্ডিংলি আমাদের এই ব্যাপারটা স্ট্রাকচারটা ক্যারি করতে পারবো, ঠিক আছে। F0 F1 গট ইট। প্রত্যেকটা এনজাইম আমার এই F1 এর মধ্যে থাকবে, F0 তে কোনো এনজাইম থাকবে না। এই জায়গায় মাইটোকন্ড্রিয়াতে তো আমরা জানি রেসপিরেশন হচ্ছে, তার মধ্যে মানে কি ক্রেবস সাইকেলও পারফর্ম হবে। তো মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস সাইকেল পারফর্ম হওয়ার জন্য যে মেইন এনজাইম থাকে দ্যাট ইজ সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ যে এনজাইমটা মেইনলি থাকে, এই সাকসিনেট ডিহাইড্রোজিনেজ মেজরলি এই মাইটোকন্ড্রিয়ায় থাকে। তাই এটাকে আমরা মার্কার এনজাইমও বলতে পারি। দিস পার্টিকুলার এনজাইম মেজরলি থাকে, তো এটাকে আমরা মার্কার এনজাইমও বলতে পারি। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ also can be called as marker enzyme. Succinate dehydrogenase that is also can be called as what? Marker enzyme. তো এই কমপ্লিট ফরমেশনটা আমরা এখানে দেখতে পারি, দ্যাট ইজ মার্কার এনজাইম। প্রত্যেকটা ফাংশন পারফর্ম হওয়ার জন্য একটা এনভায়রনমেন্ট লাগে, এন্ড দ্যাট এনভায়রনমেন্ট আমি মাইটোকন্ড্রিয়া দিয়ে থাকি। ক্লিয়ার? তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে মেজরলি যতগুলো মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে সবগুলো পারফর্ম হচ্ছে, তাই আমরা এটাকে পাওয়ার হাউস কনসিডার রাখি, কারণ এনার্জি ফর্ম হয়। ইন্টারেস্টিং কনসেপ্ট একটা, মাইটোকন্ড্রিয়ার ভেতর যখন এনার্জি স্টোর থাকবে, রিজার্ভ থাকবে, ওরা এডিপি ফর্মে থাকবে। যখন বেরিয়ে আসবে তখন এটা এটিপি হবে। ক্লিয়ার? স্টোরড ফর্মটা হচ্ছে এডিপি, যখন এটা বেরিয়ে আসবে তখন এটিপি হবে। ভেতরে কোনো এটিপি থাকতে পারবে না, কারণ এটিপি হলে এটা হিউজ ব্লাস্ট হবে। তো এটা স্টোরড হবে এডিপি ফর্মে, বাট when it comes out তখন এটা এটিপি ক্যারি করবে। ক্লিয়ার? তো যেখানে ক্রিস্টেই থাকছে F0 F1 পার্টিকেল, ফার্নান্ডেজ-মোরান সাবইউনিট এন্ড দেন অক্সিজোম কন্ডিশন আমি বলতে পারি। মেজরলি এটার মধ্যে এই জিনিসটা। আচ্ছা, কেউ বলতে পারবে মাইটোকন্ড্রিয়াতে কোন এলিমেন্টটা সবচেয়ে মেজরলি থাকে? কোন মেটালিক এলিমেন্ট মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি থাকে? কোন মেটালিক এলিমেন্টটা মাইটোকন্ড্রিয়ায় সবচেয়ে ম্যাক্সিমাম থাকে?
That is very good. That is magnesium. ম্যাগনেসিয়াম মাইটোকন্ড্রিয়াতে সবচেয়ে মেজরলি প্রেজেন্ট থাকে এলিমেন্টাল কন্টেন্টে। আর এই মাইটোকন্ড্রিয়া as they are what সেলফ রেপ্লিকেটিভ, এই যে এই নেচারের জন্য মাইটোকন্ড্রিয়া একটা স্পেশাল নেচার আছে। কেউ বলতে পারবে এটা? যেহেতু সেলফ রেপ্লিকেশন করে একটা সেটা তো আছেই, মানে দ্য স্পেশাল নেচার, জেনেটিক্স একটা স্পেশাল নেচার ডিল করে, ওটা জেনেটিক্সের মধ্যে স্পেশাল নেচার ডিল করে যেহেতু সেলফ রেপ্লিকেটিভ, তার জন্য না ট্রান্সক্রিপশন না, না এনজাইম তো থাকছেই, রেপ্লিকেশনও করছে। আমি বলছি সেলফ রেপ্লিকেশন করে যে এই নেচারটার উপর বেস করে সে জেনেটিক্সে একটা হিউজ রোল প্লে করে। দ্যাট ইজ সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স or mitochondrial inheritance। মানে ব্যাপারটা হচ্ছে আমার যদি একটা বলো এক্স্যাক্টলি, তো কন্ডিশনটা কি হয়, আমাদের যে কোনো একটা অফস্প্রিং প্রডিউস করতে গেলে আমাদের কি মেল ফিমেল লাগে, মেল ফিমেল ফিউজ হলেই তো অফস্প্রিং ফর্ম হবে। বাট যেহেতু ওরা সেলফ রেপ্লিকেটিভ, ওদের সিঙ্গেল বডি মানে মাদার বডি থেকে ওরা ডিরেক্টলি নিউ অফস্প্রিং ফর্ম করতে পারে। এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বা মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, যেটা শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াল রেসপেক্টে দেখা যেতে পারে বা প্লাস্টিডিয়া as well as লাইক নিউক্লিয়াস রেসপেক্টে দেখা যেতে পারে। কথাটা ক্লিয়ার? মানে শুধু একটা সিঙ্গেল বডি থেকেও অফস্প্রিং ফর্ম হতে পারে জাস্ট বিকজ অফ এই নেচারের জন্য। এইটুকু অবধি ক্লিয়ার আছে? মাইটোকন্ড্রিয়া এইটুকু অবধি ক্লিয়ার তো? নেক্সট দেখি আমরা, জাস্ট এটার সঙ্গে লিঙ্ক করে আমি এই টপিকটা টানছি। স্পার্ম, স্পার্মের মধ্যে সেন্ট্রিওল থাকে, স্পার্মের অ্যাক্রোজোমাল ফরমেশন, ডিএনএ থাকে। এই যে বডি থাকে, বডির মধ্যে এরকম জিগজ্যাগ ওয়েতে, জিগজ্যাগ নেচারে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এই জায়গায় জিগজ্যাগ ওয়েতে এখানে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকে। প্রত্যেকটা কন্ডিশনে জিগজ্যাগ ওয়েতে এখানে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকে। কথা ক্লিয়ার? প্রায় অ্যারাউন্ড 25 to 50টা মাইটোকন্ড্রিয়া থাকে এই বডি অফ কন্ডিশনে। এই যে 20 ফিট মাইটোকন্ড্রিয়া থাকে, এই জিগজ্যাগ অ্যারেঞ্জমেন্টটাকে কি বলা হয়? স্পার্মের মধ্যে যে জিগজ্যাগ অ্যারেঞ্জমেন্টটাকে কি বলা হয়? না একটু বলতে, এটা দ্যাট ইজ নেইবেনকার্ন। নেইবেনকার্ন, ওকে? তো এই জায়গাটাকে আমরা বলি নেইবেনকার্ন, দ্যাট ইজ একটা জিগজ্যাগ অ্যারেঞ্জমেন্ট হয় এবং এটা রেসপেক্টে আমরা নেইবেনকার্ন বলে থাকি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা ভালো ইনফরমেশন। দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া জিগজ্যাগ অ্যারেঞ্জমেন্ট থাকে 25 থেকে 25টা, মানে 25 থেকে 50টা মাইটোকন্ড্রিয়া জিগজ্যাগ ওয়েতে থাকে বাই ডিভিশন এন্ড অল দ্যাট। এখানে এটাকে আমরা নেইবেনকার্ন অ্যারেঞ্জমেন্ট বলে থাকি। ঠিক আছে, কেউ কেউ বলে নুবেনকার্ন, কেউ কেউ নেইবেনকার্ন, দিস ইজ লাইক সেম অনলি দ্যাট কন্ডিশন। ওকে, অ্যারেঞ্জমেন্ট, জিগজ্যাগ অ্যারেঞ্জমেন্ট। তো এই যে আলটিমেট কনসেপ্ট থেকে আমাদের কাছে আমি মাইটোকন্ড্রিয়া ব্যাপারে কি জানলাম? ডিসকভারারকে, মাইটোকন্ড্রিয়ার টার্মকে দিয়েছিল বায়োব্লাস্ট কেন আসে। ইভেন মাইটোকন্ড্রিয়ার যেহেতু ওদের স্পেসিফাইড রাইবোজোম থাকে, দ্যাট ইজ 70S রাইবোজোম, তাই আমরা এটাকে কন্ড্রোজোমও বলতে পারি। ওকে, স্পেসিফাইড রাইবোজোম যেহেতু থাকে মাইটোকন্ড্রিয়া, 70S স্পেসিফাইড রাইবোজোম থাকে, সো দ্যাট ইট ক্যান কল্ড এজ অলসো কন্ড্রোজোম ইয়া কন্ড্রিওজোম। ঠিক আছে, তো দ্যাট ইজ এটা মাইটোকন্ড্রিয়ার জন্য অ্যাপ্লিকেবল হবে, প্লাস্টিডের জন্য অ্যাপ্লিকেবল হবে, সবার জন্য অ্যাপ্লিকেবল হবে 70S কন্ডিশনে। তো এখানে আমরা কন্ড্রোজোম কনসেপ্ট রাখতে পারি। তো আমাদের এখানে মাইটোকন্ড্রিয়ার কনসেপ্টের মধ্যে এই টার্মগুলো দিতে পারি। দেন মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোন এনজাইম থাকে ম্যাক্সিমাম, যেটা আমি বললাম সাকসেস ডিহাইড্রেশন, এটা মার্কার এনজাইম বলি কারণ এটা ক্র্যাব সাইকেল পারফর্ম করে। মাইটোকন্ড্রিয়া এলিমেন্টাল কন্টেন্ট হিসেবে ম্যাগনেসিয়াম ইউজ থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে সিট্রিক অ্যানাইড্রেস কন্ডিশন, মার্কার এনজাইম, এরকম প্রচুর এনজাইম থাকে। বাট থাকে সবগুলো কোথায়? দ্যাট ইজ F1 কন্ডিশনে। F0 তে কোনো এনজাইম থাকে না। F0 F1 কে আমরা ফার্নান্ডেজ-মোলান সাবইউনিট বা এটাকে অক্সিজোমও বলতে পারি। দিস আর দ্য বেসিক ইনফরমেশন যেগুলো মাইটোকন্ড্রিয়ার রেসপেক্টে লাগতে পারে। মাইটোকন্ড্রিয়ার সঙ্গে ঠিক সিমিলারলি আরেকটা অর্গানেল থাকে আমাদের কাছে, যেটা হচ্ছে প্লাস্টিড। এটা প্লান্টের মধ্যেই স্পেসিফিক দেখা যায়, রাইট? শুধুমাত্র প্লান্টেই দেখা যায়। বাট কেউ বলতে পারবে কোন অ্যানিমেলে দেখা যায় এটা? ভেরি গুড, এনাবি নাকি অ্যানিমেল বলতে পারবো না। দিস ইজ BGA, ব্লু গ্রিন এলকে। একটা অ্যানিমেলের নাম শুনলাম যে মানে স্নেইল টাইপের, সে এত বেশি পরিমাণে মানে লিভ খায় যে ওর বডিতে মানে প্রচুর কিছু হয়ে যায়। স্নেইলের ওই জায়গাটা মানে ওই যেটা বলেছো তুমি, এটা পিক্সাক্টোরাইট। পিক্সাক্টোরাইট একটা আমেরিকান, রিসেন্টলি আমেরিকান জার্নালে এসেছে এটা। দ্যাট ইজ ডিফারেন্ট, বাট এটা যাতে লাগবে না, আমার নরমাল জিনিসে আছে এটা।
এই দুটো প্রোটিস্টা, দ্যাট ইজ এদের মধ্যে অ্যানিমেল লাইক বিহেভ করে, ওদের মধ্যে সেই অ্যানিমেল ক্যারেক্টার রেসপেক্টে প্লাস্টিড থাকে। সেম প্লাস্টিড দ্যাট ক্লাসিফিকেশন, প্লাস্টিড ক্লাসিফিকেশন ডান বাই Skimper, plastid classification that done by Skimper, or plastid term given by Haeckel. Plastid terminology that given by Haeckel, or classification that is done by Skimper. তো প্লাস্টিড জানি আমরা, প্লাস্টিডের ব্যাপারে ক্লিয়ার আরো করবো আমরা গিয়ে ফটোসিনথেসিস, এখানে আমি এটার মধ্যে ইনভলভ করবো না, আমি জাস্ট এটাকে রাফ কন্ডিশনটাই যাবো। তো প্লাস্টিড ইউজুয়ালি আমাদের কাছে যেমন আমরা কোনো বইয়ে বলে 3 টাইপ, কোনো বইয়ে বলে 2 টাইপ। স্টেট বোর্ডের কোন বই হলে যেটা টিআরবিটি যেটা ফলো করবে, এনসিআরটি তো বলে নামে, এনসিআরটি ফলো করে না, সেখানে ওরা 3 টাইপ দেবে, কিন্তু ওরা 2 টাইপের বেসিক্যালি। তো লাইক ওইখানে আমাদের কি আসে, ক্রোমোপ্লাস্ট, দ্যাট ক্লোরোপ্লাস্ট এন্ড লিউকোপ্লাস্ট। সেই ক্ষেত্রে ক্রোমোপ্লাস্ট তো কালার্ড বডি, ইভেন এখান থেকে কোশ্চেন এসেছে কিছুদিন আগে, মানে লাস্ট বছরের আগের বছরে যেটা তোমার এই এসটিজিটি গেল। ক্রোমোপ্লাস্ট এটা কালার্ড, এটা বেসিক্যালি ফ্লাওয়ার, ফ্রুটস এদের কালারকে ডিল করে। ক্রোমোপ্লাস্ট ইউজুয়ালি ফ্রুট, ফ্লাওয়ার এদের কালারকে ডিল করে, মানে এটা ফ্লাওয়ারের কালার হবে, ফ্রুটের কালার হবে, সেগুলো ক্রোমোপ্লাস্ট ডিল করে। যেমন করে টমেটো, রেড চিলি, এদের যে লাল কালারটা, এটা কোন কালার ডিল করে, লাইকোপিন। টমেটো, রেড চিলি এদের যে কালারটা আসে, এটা লাইকোপিন ডিল করে। তো এটা ইজ আ পার্ট অফ ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। এই ক্রোমোপ্লাস্টের মধ্যে আরেকটা পিগমেন্ট আছে, অ্যানাদার পিগমেন্ট ইজ देयर, যেটা ফ্লাওয়ার কালার ডিল করে। কি বলতে পারবে এটা কোনটা পিগমেন্ট যেটা ফ্লাওয়ার কালার ডিল করে, এবং এটা ওয়াটার সলিউবল, দ্যাট ইজ অ্যান্থোসায়ানিন। ওকে, ফ্লাওয়ার কালার ডিল করে, এটা ক্রোমোপ্লাস্টের পার্ট, অ্যান্থোসায়ানিন, এটা ওয়াটার সলিউবল পিগমেন্ট। ওয়াটার সলিউবল না, টমেটোকে তুমি জল রাখ লাল থরে না হবে, ওইভাবে কনসিডার করো। ওয়াটার সলিউবল কনসেপ্ট আমি এইভাবে, মরিচকে ঢুকিয়ে দিলে মরিচ কালার হবে না। তো লাইক কন্ডিশনালি ওই জায়গায় এটা ওয়াটার সলিউবল, স্পেসিফিক্যালি ওয়াটার সলিউবল। লিউকোপ্লাস্ট এটা কালারলেস, এরা মেইনলি স্টোর করবে, শুধু সঞ্চয় করবে। এটা কি করবে, মেইনলি স্টোর করবে, সঞ্চয় করবে। কি কি টাইপের, এরা 3 টাইপের হয়, দ্যাট ইজ অ্যামাইলোপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। 3 টাইপের, অ্যামাইলো, এলিউরো, ইলায়ো। অ্যামাইলোপ্লাস্ট স্টার্চ, সুগার वगैरह, এলিউরোপ্লাস্ট প্রোটিন, আর ইলায়োপ্লাস্ট ফ্যাট। ফ্যাট বলাটা প্রেফারেবল, লিপিড বলাটা প্রেফারেবল, কোনটা প্রেফারেবল বেশি? ফ্যাট। দো এটা তোমাদের সিলেবাসের টপিক না, বায়োমলিকুলস নেই তোমাদের, বাট স্টিল বলছি, ফ্যাট রুম টেম্পারেচারে সলিড থাকতে পারে, দ্যাটস হোয়াট আমরা ওটা বলা বেশি প্রেফারেবল কম্পেয়ার টু লিপিডস। কারণ লিপিডের মধ্যে হলে কোলেস্টেরল, ফসফোলিপিড এগুলো আসবে, যেগুলো লিকুইড নেচারও হতে পারে। তো সলিড ফর্মটাকে আমরা কনসিডার করি, তার জন্য ফ্যাট ইট ইজ মোর প্রেফারেবল দেন এনিথিং এলস, ঠিক আছে। মানে ফ্যাট বলাটা বেশি প্রেফারেবল। তো আমার কালারলেস কনসেপ্টের মধ্যে কোনটা আছে, আমার স্টোরিং কন্ডিশনে ইলায়োপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট, এগুলো সব আমার কি কালারলেস কনসেপ্ট, স্টোরেজ করবো আমরা। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টে মেলিকে থাকবে ক্লোরোফিল, রাইট। এছাড়া কি থাকে আর, ফাইকোএরিথ্রিন, জেন্থোফিল, আর সাথে ক্যারোটিনয়েডস, ওই দুটো মিলে হয় ওটা। তুমি ওটার লোক এটা কানেক্ট করতে আসলে গিয়েছে, মানে বেসিক্যালি হয় কি, রেড এলগে ওটার মধ্যে আর ফাইকোএরিথ্রিন থাকে, এটা স্পেসিফাই করে, তার মধ্যে আবার জেন্থোফিল থাকে না। রেড এলগে যদি হয় এটা আর ফাইকোএরিথ্রিন, আর নরমাল ফাইকোএরিথ্রিন দ্যাট ইজ কনসেপচুয়ালি দ্যাট ইজ ফাইকোবিলিন কনসেপ্ট, ওটার মধ্যে জেন্থোফিল, ক্যারোটিনয়েড যেগুলো থাকে। কেন আসে আমি দেখাচ্ছি। ক্লোরোফিল মেইনলি ক্লোরোপ্লাস্টের কনসেপ্ট। এইবার there are different type of pigments। যদি আমরা chlorophyll কনসিডার করি, there is chlorophyll A, chlorophyll B, chlorophyll C, chlorophyll D, there are different types of chlorophylls আছে, ঠিক আছে। ইউজুয়ালি কেউ ক্লোরোফিলের এটা স্ট্রাকচার বলতে পারবে, ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলাটা? হ্যাঁ, কানেক্টটা কানেক্ট করে যা, C55 H72 O5 N4, ঠিক আছে। সেম এটা C55 H70 O6 N4
এটা C32 H54 O5 N4 Mg, C54 H70 O6 N4 Mg আছে, ক্লোরোফিল ই আছে, ক্লোরোফিল এক্স আছে, আমরা লাগে না, আমরা এগুলি আমরা এটুকু অব্দি মানে আমরা সিলেবাস বা আমরা স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিংলি এটাই দরকার লাগে। এই যে চারটা পিগমেন্ট, এটা আমার ইউনিভার্সাল, সব জায়গায় থাকবো। এটা আমার ব্যাকটেরিও ক্লোরোফিলের সঙ্গে অ্যাসোসিয়েট, এটা আমার ব্রাউন এলগে থাকে, এটা আমার রেড এলগেতে থাকে। ঠিক আছে, চারটা পিগমেন্ট চার রকমের কাজ করছে। আমি একটা একটা করে আসি। রাফলি যদি আমি একটা ক্লোরোফিলের স্ট্রাকচার দেখি, রাফ, আমি বারবার বলছি দ্যাট ইজ নট পারফেক্ট স্ট্রাকচার, একটা মোটামুটি রাফ স্ট্রাকচার আমি ক্লোরোফিলের ড্র করছি। ক্লোরোফিলের এই যে রাফ স্ট্রাকচারটা আছে, ভালো করে দেখো, এই সবটা হচ্ছে ক্লোরোফিলের হেড, আর এটা হচ্ছে টেইল। ক্লোরোফিলের হেডটাকে বলা হয় পরফাইরিন, আর টেইলটাকে বলা হয় ফাইটল। ইচ পরফাইরিনের চারটে রিং থাকে, আবার এই চারটে রিং আছে, এইগুলোকে বলা হয় পাইরল রিং। ঠিক আছে, তাহলে পরফাইরিন, পাইরল রিং এন্ড দেন ফাইটল। সেকেন্ড কার্বনে, মানে এই জায়গার যে পাইরল রিং এর সেকেন্ড কার্বনে যদি CH3 হয় তাহলে এটা ক্লোরোফিল A, আর যদি এটা CHO হয় এটা ক্লোরোফিল B। গট ইট? এক্স্যাক্টলি। তো এই জায়গায় এই যে কনসেপ্টটা আমি কেন দিলাম, এই এন্টায়ার ক্লোরোফিলটা ওয়াটারে ইনসলিউবল। কেন ইনসলিউবল? এই যে পুরোটা ওয়াটারে ইনসলিউবল, ওয়াটারে এরা দ্রবীভূত হয় না। কেন? বিকজ এই সেন্ট্রাল মলিকিউলটার মধ্যে ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়াম কি একটা ধাতু, মানে মেটাল। মেটাল কোনোদিন ওয়াটারে সলিউবল হয় না। তো যখন মেটাল সলিউবল হবে না, তো এন্টার কন্টেন্টও কি সলিউবল হবে না। এরা শুধুমাত্র, এই ক্লোরোফিল শুধুমাত্র কি 92% ইথাইল অ্যালকোহল বা কোন অর্গানিক সলভেন্টস এর মধ্যেই শুধুমাত্র সলিউবল। কথাটা ক্লিয়ার? ওরা শুধুমাত্র 92% ইথাইল অ্যালকোহল বা কোন অর্গানিক সলভেন্ট, ইথার হতে পারে, এস্টার হতে পারে, ওই রকম সলভেন্টে সলিউবল হবে, বাকি কোন জায়গাতে এরা সলিউবল হবে না। গট ইট? তো সেখানে পাইরল রিং এন্ড অল দ্যাট থিংস আমরা এগুলো কনসিডার করতে পারি। এখন ঘটনা হচ্ছে এই যে ক্লোরোফিল সি যে ফর্মুলা সবার থেকে একটু ডিফারেন্ট, কারণ এদের মধ্যে ফাইটল টেইল অ্যাবসেন্ট থাকে। ক্লোরোফিল সি এর মধ্যে ফাইটল টেইলটা অ্যাবসেন্ট থাকে, যার জন্য এদের ফরমেশনটা কম্পারেটিভলি অন্যগুলো রেসপেক্টে ছোট হয়। অন্যগুলো সব C55 54 রেসপেক্টে মানে 50 প্লাসে আছে, এদেরটা একটু কম থাকে, জাস্ট বিকজ অফ দ্যাট। ঠিক আছে, তোমার অনার্স কিসে গো? তারপর এই জায়গাটা বোঝা গেছে। তো ক্লোরোফিলের রেসপেক্টে আরো অনেক ডিটেইলস আমার টপিক আইবো, আমরা ফটোসিনথেসিসের মধ্যে স্টার্ট করব। এটার মধ্যে ঢুকতাছি না, এটার মধ্যে এই জায়গাটার মধ্যে যেতাম মোটামুটি মানে 99 এক্সেপ্ট একটা আছে নুহান্স ইকুইলিব্রিয়াম করে একটা মেমব্রেন আছে, ওই মেমব্রেনের মধ্যে আলাদা হয়। বাকি সমস্ত যত ধরনের কন্ডিশন থাকবো সবার টেইল হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক। মানে এটা এই কনসেপ্ট তুমি রেখা গেলেও চলবো, কোনো সমস্যা নেই। তো আমার এই জায়গার মধ্যে এই টপিকগুলির পরে নেক্সট আমার ঢুকে নিউক্লিয়াস। আমি প্লাস্টিক আমি বারবার বলছি, আমি মেইনলি মেজরলি বলুন ফটোসিনথেসিস, আমি এটা ঢুকতাছি না এটার মধ্যে। আমি নিউক্লিয়াসের ইনফরমেশনটা আমরা প্রথম যখন সেল স্টার্ট করি তখন দিয়ে গেছিলাম যে 1831 এ রবার্ট ব্রাউন নিউক্লিয়াস ডিসকভার করছিল। তারা অ্যানিমাল সেলের লিগে একরকম ভাবে, প্লান্ট সেলের লিগে একরকম ভাবে করছিল। অ্যানিমাল সেলে কই পাইছিল?
RBC of salamander আর প্লান্ট সেলে root of orchid। এই দুইটা কনসেপ্ট আমরা দিয়ে গেছিলাম, ঠিক আছে। এখন কথা হলো এই যে দুইটা কনসেপ্ট দিয়ে গেছে নিউক্লিয়াসের রেসপেক্টে, RBC of salamander, root of orchid, যেটা নিউক্লিয়াসের রেসপেক্টে আমরা কথাটি কইতাছি। এই নিউক্লিয়াসের মেজর চারটা পোরশন থাকে, নিউক্লিয়াসের মেজর চারটা পোরশন থাকে। কি কি থাকে? দ্যাট ইজ নিউক্লিয়ার মেমব্রেন, ভেরি গুড, দেন নিউক্লিওপ্লাজম, আর কি কয়? ওকে, এই চারটা সেগমেন্ট নিউক্লিয়াসে মেজরলি থাকে। তো নিউক্লিয়ার মেমব্রেন বা ক্যারিওথিকা যেটা আউটার মোস্ট পার্ট, এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে কোন অর্গানেলি ফর্ম হয়? ইআর ফর্ম হয়, রাইট। তো নিউক্লিয়ার মেমব্রেন থেকে আমার ইআর ফর্ম হইতেছে। নিউক্লিয়ার মেমব্রেন সবচেয়ে আউটার মোস্ট থিং, শেপ মেইনটেইন করে, তার মধ্যে কতগুলি পোর থাকে। এই পোরগুলি কি কয়? নিউক্লিয় পোর। তো 100 বার একটা নাম আছে, একটা কি দিয়ে তৈরি হয় এগুলি পোরটি? ভেরি গুড, দ্যাট ইজ পোরিন, ঠিক আছে। নিউক্লিওপ্লাজম, দ্যাট ইজ নিউক্লিওলাস প্লাস ডিএনএ, দ্যাট ইজ হলো নিউক্লিওপ্লাজম। মানে সোজা কথা হলো সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম। মানে সাইটোপ্লাজম, সেলের মধ্যে সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম থাকবে। নিউক্লিওলাস ডিসকভার কে করছে? ফ্লেমিং। এই ফ্লেমিং আর কি করছিল? না, এছাড়াও আরো ফ্লেমিং আছে। এই ফ্লেমিং আর কি করছিল? এই ফ্লেমিং মাইটোসিস ডিসকভার করছিল। ওকে, তো নিউক্লিওলাস আর লাস্ট হলো ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন দুইটা বেরোবো, হেটেরো আর ইউ। কোনটা অ্যাক্টিভ? এটা অ্যাক্টিভ আর এটা ইনঅ্যাক্টিভ। এটা কোনটা স্টেইনড হয়, মানে কালারড কোনটা? দ্যাট ইজ সিম্পল লাইটলি স্টেইনড। দুইটাই কালার, এটা লাইটলি স্টেইন, এটা ডার্কলি স্টেইন। যেটা ডার্ক থাকবো ওটা আমার ইনঅ্যাক্টিভ হইব, যে লাইট থাকবো এটা অ্যাক্টিভ হইব। স্টেইনিং আমার জেনাস গ্রিন থাকে কিছু, ঠিক আছে। তো আমার নরমালি এই জায়গা থেকে, ঠিক আছে। তো ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন কি থাকবে? এগুলো ইনঅ্যাক্টিভ হয়, ইউক্রোমাটিন অ্যাক্টিভ হইব। হেটেরোক্রোমাটিনের মধ্যে কি হবে? এটা কালারড কন্টেন্ট থাকবো, আর মানে নরমালি এটা লিগা ইনঅ্যাক্টিভ কন্ডিশন থাকে। আর যদি এটা অ্যাক্টিভ থাকে, লাইটলি স্টেইন থাকবো, তো অটোমেটিক্যালি এটা ফাংশনাল থাকবে। তার থেকে কনসেপ্টের দিকে একটা ওয়ার্ডে বলবিয়ানি রিং, কেউ কইতে পারবো কি এটা? বলবিয়ানি রিং, দ্যাট ইজ আমরা পোলেটিন ক্রোমোজোম। মানে নরমালি আমরা জায়েন্ট ক্রোমোজোম, জায়েন্ট ক্রোমো দুইটা বের হয়, একটা পলিটিন, একটা ল্যাম্ব্রাস, ঠিক আছে। একটা হয় পলিটিন, একটা ল্যাম্ব্রাস। তো যখন পলিটিন হয়, পলিটিনটা কই পাওয়া যায়? পলিটিনটা পাওয়া যায় লার্ভা কাইরোনোমাস, লার্ভা স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড অফ কাইরোনোমাস লার্ভা, স্যালাইভারি গ্ল্যান্ড অফ কাইরোনোমাস লার্ভা, যেখানে আমরা পলিটিন ক্রোমোজোম পাওয়া যায়, স্যালাইভারি গ্ল্যান্ড। এই জিনিসটারে সায়েন্টিস্ট বলবিয়ানি ফার্স্ট ডিসকভারি লিখে বলবিয়ানি রিং পাওয়া হয়। এই বলবিয়ানি রিং এর মধ্যে পলিটিন ক্রোমোজোম, অনেক বড় ক্রোমোজোম, এরকম টাইপের লার্ভা পাওয়া যায়। এই যে জিনিসগুলি, এই হলো হেটেরোক্রোমাটন। আর এই যে স্ট্রেইট ফর্মটি থাকে, দ্যাট ইজ ইউক্রোমাটিন, ঠিক আছে। স্ট্রেইট যে চেইনগুলি আছে এগুলি ইউ, আর যেগুলি কমপ্লেক্সলি মানে আমরা জিগজ্যাগ জিগজ্যাগ আছে এটি সব হেটেরোক্রোমাটিন। কথাটা ক্লিয়ার? আর ল্যাম্ব্রাস ক্রোমোজোম এটা রুকার্ট ডিসকভার করছিল। এটা পাওয়া যায় ওসাইট অফ অ্যানিমালস, ওসাইট অফ অ্যানিমালস এক্সেপ্ট mammals, oocyte
অ্যানিমেলের উসাইডের মধ্যে ল্যামব্রাস ক্রোমোজোম পাওয়া যায়। ঠিক আছে, দেখতে ব্রাশটা আমরা যে চিমনি পরিষ্কার, আমরা তো চিমনি নাই বাড়ি করে, চিমনি পরিষ্কার যেমন বা দুধের বটল পরিষ্কার করলে যেমন থাকে এরকম টাইপের দেখতে হতো, এটা ল্যামব্রাস ক্রোমোজোম করতে পারে। তো এটা উসাইড অফ অ্যানিমেলের মধ্যে পাওয়া যায় বেসিক্যালি, কিন্তু এটা এক্সেপ্ট বেসিক্যালি ম্যামলস আর এটা সবার মধ্যেই পাওয়া যায়, সব অ্যানিমেলসের উসাইডের মধ্যে পাওয়া যায় ল্যামব্রাস ক্রোমোজোম। তো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট এটার মধ্যে। এবার এটার লেখা সেটা আমি আই যে তুমি ঢুকে গেছে আমি ক্রোমোজোম শেষ করে করি, এই জায়গাটা ক্লিয়ার। এইবার এখানের মধ্যে আমরা কি আমরা ক্রোমোজোম এসপেক্টে, ক্রোম মানে জোম মানে বডি, তো আলটিমেটলি বডি মানে জোন মানে বডি, জোম, তো দ্যাট ইজ কালার্ড বডি, ওই কারণে আছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এসপেক্টে আমরা কে দিছিল ক্রোমোজোম, কে ডিসকভার করছে? ওয়ালডেয়ার। ঠিক আছে, এখন ক্রোমোজোমটা কিভাবে আগে, ক্রোমোজোম আগে কোনখান থেকে? মেইনলি ফার্স্ট ডিএনএ, তার লগে যখন হিস্টোন প্রোটিন বাইন্ড হয় তারা ফর্ম করে নিউক্লিওজোম, অনেকগুলি নিউক্লিওজোম নিয়ে ফর্ম হয় ক্রোমোজোম। ঠিক আছে, ডিএনএ স্ট্রাকচারাল ফর্ম যদি দেখি আমরা, ডিএনএ কেমন হয় কিভাবে হয়, তো সেই জায়গাতে ডিএনএ এর স্ট্রাকচার যদি দেখতে যাই, ডিএনএ এর ডাবল স্ট্র্যান্ডেডই হয়। ডিএনএ এর সবচেয়ে প্রথম অবজার্ভ করছিল উইলকিনসন আর ফ্র্যাঙ্কলিন with the help of X-ray crystallography technique दिया সেটা, X-ray crystallography, Wilkinson and Franklin, but later 1953 তে ওয়াটসন আর ক্রিক এটা রেডি করছে 3D মডেল অফ ডিএনএ ডাবল হেলিক্স। এইবার যখন এই হেলিক্যাল ফর্মটা হচ্ছে যে স্ট্র্যান্ড, এগুলো এক একটা আমরা কি করি স্ট্র্যান্ডস করে থাকি। ইচ স্ট্র্যান্ড, এইগুলি ইউজুয়ালি ফসফেট আর সুগার দিয়া ফর্ম করা, প্রত্যেকটা স্ট্র্যান্ড ফসফেট আর সুগার দিয়া ফর্ম করা। এই জায়গাতে ফসফেট আর সুগার অল্টারনেট স্ট্রাকচার থাকে, মানে যখন আমরা এখানে থাকবো তো সুগার হইলে সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট লাইক দিস, আর যদি ফসফেট দেওয়া হয় ফসফেট সুগার এরকম ভাবে অল্টারনেট ফর্মে থাকে। এই পয়েন্ট থেকে আমরা যদি একটা কন্ডিশন ধরি, এটা হেলিক্স ফর্মে থাকে, সেখানে সুগারের মধ্যে এরকম কতগুলি বেস পেয়ার ফর্ম হয়, রাইট? এমন না যে বেস পেয়ার যার মনে খুশি দিয়া দিন, এমন হইতো না। প্রত্যেকটা হেলিক্সে বেস পেয়ার কনস্ট্যান্ট থাকে। কন্ডিশন মানে যদি 11টা বেস পেয়ার হয় ইট ইজ এ ডিএনএ, 10টা বেস পেয়ার হইলে ইট ইজ বি ডিএনএ, 9টা বেস পেয়ার হইলে সি ডিএনএ, 8টা বেস পেয়ার হইলে ইট ইজ ডি ডিএনএ, 12 বেস পেয়ার হইলে জেড ডিএনএ। ঠিক আছে, এইরকম নাম্বার অফ বেস পেয়ার অ্যাকর্ডিংলি ডিএনএ জাস্টিফাইড হয়। যতগুলি ডিএনএ থাকে সবগুলি মেজরলি রাইট হ্যান্ডেড, একমাত্র জেড ডিএনএ লেফট হ্যান্ডেড। লেফট হ্যান্ডেড মানে কথাটা হলো তার যে মুভমেন্ট হয়, অপটিক্যাল আইসোমারিজম, কেমিস্ট্রি ভালো করতে পারবো, আলোকীয় সমবায়তা, তো এটার মধ্যে ম্যাগনেটিক্যাল আমি ফিল্ড রেডি করি, তো এটা টার্ন বা টুইস্ট যেদিকে হয় সেই টুইস্টিং দা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ রেসপেক্টে এগুলি সব থাকে রাইট হ্যান্ডেড, একমাত্র এটাই আমার লেফট হ্যান্ডেড। ইভেন যত প্রোটিন আছে সব প্রোটিন রাইট হ্যান্ডেড এক্সেপ্ট একটাই প্রোটিন থাকে জেড ডিএনএ, কারণ ডিএনএ টাইপ অফ প্রোটিন অনলি, এটা আমার লেফট হ্যান্ডেড হয়। ক্লিয়ার?
এই লেফট হ্যান্ডের প্রোটিন রেডি হয় অপটিক্যাল আইসোমারের মাধ্যমে দেখতে পারবো আমরা, ঠিক আছে, কারণ এটা একটা প্রোটিন। এখন এই যে হেলিক্যাল ফর্মেশনের মধ্যে আমরা টোটাল যে একটা হেলিক্সের লেন্থ থাকে এটা থাকে 34 অ্যামস্ট্রং, ঠিক আছে। বাট যদি নাম্বার অফ বেস পেয়ার কমে তাহলে স্বাভাবিকভাবে কি হইব, দুইটা বেস পেয়ার ডিসটেন্স বাড়বো, বাট এই যে ফিগারটা এটা সেম থাকবে। নাম্বার অফ বেস পেয়ার যদি বাড়ে ডিসটেন্স কমবো, বাট ফিগারটা সেম থাকবো। নাম্বার অফ বেস পেয়ার যদি কমে ডিসটেন্স বাড়বো, বাট বেস এই ফিগারটা এই অ্যামাউন্টটা সেম থাকবে, এটা কনস্ট্যান্ট। সেম ভাবে এই টোটাল হেলিক্সের যে টার্ন হয় টার্নটা 360 ডিগ্রি, এটা ফিক্সড। যদি নাম্বার অফ বেস পেয়ার কমে স্পিন বাড়বো, নাম্বার অফ বেস বাড়ে স্পিন কমবো, মানে বেস পেয়ার টু বেস পেয়ার যেটা মুভমেন্ট হয় তো এটা দেখো স্পিন, ঠিক আছে। দুইটা বেস পেয়ারের মধ্যে যে ডিসটেন্সটা হয় অ্যাপ্রক্সিমেটলি 2 অ্যামস্ট্রং এর কাছাকাছি, ঠিক আছে। দুইটার মধ্যে ডিসটেন্সটা অ্যাপ্রক্সিমেট 2 কন্ডিশন। সুগার ফসফেটের যে ফরমেশনটা এখানে সুগারটা এই রকম নেচারে থাকে, যদি আমরা কনসেপচুয়ালি দেখতে যাই যে কেমন থাকে সুগারটার মধ্যে। আমরা সুগারের ফর্ম দেখলে দুই টাইপের ফর্ম থাকে, এটা পাইরান এটা ফিউরান, ঠিক আছে। এটা পাইরান সুগার এটা ফিউরান সুগার। 5 আর 6 এর রেসপেক্টে আইবো। যেমন এটা কি সুগার আমরা পেন্টোজ মানে পাইরান ফর্ম, এটা পেন্টোজ আছে কেমন, এটা এই জায়গাটা কি রকম থাকে সুগার আমরা এই রকম ফর্মে থাকবো, 1 2 3 4 5 ভালো করে বুঝানো এটার মধ্যে 1 2 3 4। যদি একটা সাইক্লিক স্ট্রাকচারে 5টা কার্বন একটা অক্সিজেন থাকে এটার নাম রাখবো পাইরান, মানে পাইরানোজ। আর 4টা কার্বন একটা অক্সিজেন থাকলে ফিউরান বা ফিউরানোজ। ক্লোজ স্ট্রাকচার, এটার থেকে আমি যখন বানাইতেছি। এবার এই স্ট্রাকচারটা আছে H OH H OH OH H H OH H CH2OH। কাউন্ট করে দেখো তো এর মধ্যে কয়টা কার্বন আছে আর কয়টা অক্সিজেন আছে, কয়টা হাইড্রোজেন আছে। এক্স্যাক্টলি। তাহলে এটা দাঁড়ালো কি আমার C6H12O6 দাঁড়াইলো। এটা কি দাঁড়াইছে দেখো তো, এটাও আমার C6H12O6 দাঁড়াইছে, দুইটাই সেম আমার। বাট এটা হইলো ফ্রাক্টোজ, এটা হইলো গ্লুকোজ। ক্লিয়ার? এইবার দেখো এটার যদি এক্স্যাক্টলি এইবার যদি তুমি স্ট্রাকচারটা কনসিডার করো এরকম আসবে, এই হলো গ্লুকোজ এই হলো ফ্রাক্টোজ, সেম দেখো C12H12O6 আছে। কন্ডিশন হলো একটু ভালো করে আমি লিখে দেখাইতেছি, তুমি দেখালো এটা এই যে পোর্শনটা এটা আমার হলো ফাংশনাল গ্রুপ। সেম এখানে এটা কি ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের ফার্স্ট কার্বনটা কি আলফা কার্বন, আলফা কার্বন যদি রাইট সাইডে ওইচ থাকে তাহলে কি হবে এটা ডেক্সট্রো, আলফার যে লেফট সাইডে ওইচ থাকে লেভো, ঠিক আছে। লেভো রোটেটরি ডেক্সট্রো রোটেটরি। এইবার এই কনসেপ্টের মধ্যে এই জায়গা থেকে এই দুইটা মানে একটা ফাংশনাল মানে একটা টোটাল যদি কম্পাউন্ড হয়, একটা কম্পাউন্ডের মধ্যে যদি ফাংশনাল গ্রুপ থাকে তাইলেই সেই কম্পাউন্ডটা রিঅ্যাকশনে ইনভলভ হতে পারবো, ঠিক আছে। একটা কোনো কম্পাউন্ডে যদি একটা ফাংশনাল গ্রুপ থাকে তখনই সে কি হইব রিঅ্যাকশনে ইনভলভ হইব। যখন সে রিঅ্যাকশনে ইনভলভ হইব তখনই সে কি হইব ফাংশনাল গ্রুপ অ্যাক্টিভ আছে তাহলে এটা আমরা রিডিউসিং সুগার কম, ঠিক আছে। রিঅ্যাকশনে ইনভলভ হওয়া মানে আমি কি কম এটা রিডিউসিং সুগার। তো এটাও একটা রিডিউসিং সুগার, এটাও একটা রিডিউসিং সুগার। বাট যখন দুটো মিলে যাবো তখন তার ফর্মুলাটা হয়ে যাবে হর্নের কথা আসলো কত C12H24O12 এমন হর্নের কথা আসলো, বাট হয় কি তা C12H2O11 কারণ তার থেকে ওই ফর্মে H2O বাইরে জায়গা একটা, ঠিক আছে। তো যখন বাইরে জায়গা তখন তাহলে আলটিমেটলি কি তার যে কার্বনের যে হাতগুলি আছে ব্যালেন্স করতে গিয়া ফাংশনাল গ্রুপগুলি ভেঙে জায়গা, এতে করে সুক্রোজের মধ্যে কোন রকমেরই ফাংশনাল গ্রুপ আর অ্যাক্টিভ থাকে না, সে কোনো রিঅ্যাকশন ইনভলভ হতে পারে না, তারা নন রিডিউসিং সুগারে কনভার্ট হয়ে যায়।
কথাটা ক্লিয়ার? তো ওই জায়গা থেকে এই জিনিসটা আয় আর কি। তো যাই হোক আমি এটার মধ্যে আবার ব্যাক করে যাচ্ছি। তো এইবার যেটা আমরা পড়তে আসলাম, সুক্রোজ নন রিডিউসিং, গ্লুকোজ ফ্রাক্টোজ রিডিউসিং। এইবার তুমি এটার মধ্যে ধরো তুমি বুঝাইলা যে সেটা স্যার এটা কি তাহলে অক্সিজেন ব্যারেলে কি সব রিডিউসিং হয়ে যাবে কেন? তুমি অক্সিজেন ব্যারেলে সব রিডিউসিং যদি হয় তবে এলিমেন্টাল কন্টেন্টে তুমি আবার হাইড্রোজেন কি লাগবে? তাহলে H+ অ্যাড দিতে লাগবে, তাহলে তো রিডিউসিং হবে। তো H+ ঢোকা মানে কি তা এই ইলেকট্রন ঢোকা সেম জিনিস, তাহলে যদি এডিশন হলো আমার রিডিউসিং হতে পারবো, মানে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন যেটা আমরা বেসিক্যালি বুঝাই আর কি। তো যদি রিডক্স কন্ডিশন আইবো তখন এই জায়গায় তো চেঞ্জেস টাইপ আচ্ছা আমরা আইতাছি। তো এই জায়গার মধ্যে তবে ডিএনএ এর মধ্যে যে পার্টটা দেখতেছিলাম যে ডিএনএ এর মধ্যে বেস পেয়ার ফর্ম হয়, ডিসটেন্স হয়, বেস পেয়ারিং কন্ডিশন হয়। তো ডিএনএ এর মধ্যে আমরা এটা দেখো, আমি জাস্ট যেটা মেইনলি পড়ানোর জিনিস আমি দেখাইতাছি, আমি কি লিখে আইছি এখানে। এই যে আমার সুগারটা হয়, তো সুগারের লগে এই আমার নাইট্রোজেন আর এই আমার ফসফেট, এইভাবে কন্ডিশন। মানে যদি আমি স্ট্রাকচারটা দেখি, ধরো আমার সুগার আছে, এদিকে সুগার আছে, এই সুগারের লগে স্বাভাবিকভাবে উপরে কি থাকবে? একটা ফসফেট থাকবো, এই সুগারের একটা ফসফেট থাকবো, এখানে একটা ফসফেট থাকবো, এখানে একটা ফসফেট থাকবে, রাইট? আবার সুগারের সামনের দিকে কি দিব? নাইট্রোজেন থাকবো, এদিকেও নাইট্রোজেন থাকবো, থাকবো তো। তো এখানে এমন ভাবে তো হয় যা, কথাটা ক্লিয়ার তো? এই জায়গাতে এই ফসফেট সুগার নাইট্রোজেনাস বেস, ফসফেট সুগার নাইট্রোজেনাস বেস, এটা কি? এটা নিউক্লিওটাইড। ফসফেট প্লাস সুগার প্লাস নাইট্রোজেনাস বেস কি হয়? নিউক্লিওটাইড হয়। দুইটা নিউক্লিওটাইডের মধ্যে কি হবে? বেস পেয়ার ফর্ম হইব। ঠিক আছে, আমরা কি জানি যে নাইট্রোজেনাস বেস দুই টাইপের হয়, একটা কি আছে পিউরিন আর একটা কি আছে পিরিমিডিন। পিউরিনের ক্ষেত্রে কি হয়? অ্যাডেনিন আর এটা থায়ামিন, সাইটোসিন, ইউরাসিন। এটা শুধু আরএনএ লিগার রেসপেক্ট হবে, তখন থায়ামিন থাকতো না। Adenine always binds with thymine by double bond, guanine binds with cytosine by triple bond. এই তো হয়। এই জায়গাতে A plus T by G plus C এই ভ্যালুটা কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, এক্স্যাক্টলি এটা কয় চারগস রুল। দ্যাট ইজ A plus T by G plus C এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এটা আমরা কই চারগস রুল। এটা সবার লিগা কনস্ট্যান্ট থাকে, হিউম্যানের লিগা 1.53, ই কোলাই 0.93, প্রত্যেকের লেগে ভ্যালু সেম থাকবে, মানে আলাদা একদম কনস্ট্যান্ট থাকবো। রাস্তায় আমি ডিএনএ পাইছি, কেউ বললো এটা মানুষের ডিএনএ, কেউ বললো এটা ব্যাঙের ডিএনএ, আমি কেমন বলবো? তো এই ভ্যালুটা আমার চেক করতে লাগবে। যদি এটা কনস্ট্যান্ট সবার লেগে ফিগার থাকবো, ওই অ্যাকর্ডিংলি আমরা ডিফাইন করতে পারবো যে হ্যাঁ এটা কার ডিএনএ এক্স্যাক্টলি করতে পারবো। কথাটা ক্লিয়ার? তো সেইখানে চারগস রুলের কনস্ট্যান্ট থাকে, এডিনিন গুয়ানিন কন্ডিশন থাকে। তো ওই জায়গাতে নাইট্রোজেনাস বেস প্লাস সুগার যদি হয় তাহলে হয় নিউক্লিওসাইড। এটা হইব নিউক্লিও, যখন ডেলাগো নাইট্রোজেনাস বেস প্লাস সুগার প্লাস ফসফেট আইব, তিনটা হইব, তখন কি হয়ে যাবো? নিউক্লিওটাইড। তিনটা হইলে হইব টাইড, দুইটা হইলে হইব সাইড। তো যখন ডিএনএ হয়, তো ডিএনএ এর মধ্যে নিউক্লিওটাইডই হয় এক্স্যাক্টলি, এবং নিউক্লিওটাইডের মধ্যে বেস পেয়ার ফর্ম হয়। নিউক্লিওটাইডের এক একটা সেগমেন্ট জিনও কইতে পারি, মানে জিন মানে ফাংশনাল সেগমেন্ট অফ ডিএনএ, এর মধ্যে অনেকগুলো নিউক্লিওটাইডও থাকতে পারে। তো যাই হোক, তার মধ্যে আমার বেস পেয়ার ফর্ম হইলো। তো ফর্ম হইতে গেলে এই যে আমার নাইট্রোজেনাস বেস, ভালো করে দেখো, পিউরিনের কমন যে স্ট্রাকচারটা হয় এটা অনেকটা এমন হয়, এটা পিউরিনের কমন স্ট্রাকচার হয়, যার এরকম থাকে স্ট্রাকচারটা, মোটামুটি রাফ সাইটোস্কেলেটাল ফর্ম ড্র করতেছি আমরা। সেই ক্ষেত্রে এটা 1 2 3 4 5 6 7 8 9 9টা পজিশন থাকে। এই 9টা পজিশনের মধ্যে 3 নাম্বার পজিশন, দ্যাট ইজ 1 3 7 9, এই যে 4টা পজিশন আছে এইগুলির মধ্যে নাইট্রোজেন প্রেজেন্ট থাকে। কি প্রেজেন্ট থাকে? নাইট্রোজেন। 1 3 7 9। আমরা কি জানি যে নাইট্রোজেন একটা ট্রাইভ্যালেন্ট কম্পাউন্ড। নাইট্রোজেন কি কম্পাউন্ড? এটা ট্রাইভ্যালেন্ট, ত্রিযোজী মৌল। তো 3টা বন্ড ক্রিয়েট করব। এক নাম্বার থাকলে 1 2 3 কমপ্লিট আছে।
3 নম্বরে 1 2 3 কমপ্লিট আছে, 5 7 নম্বরে 1 2 3 কমপ্লিট আছে। বাট 9 নম্বরে যাবো তো, এই যে 9 নাম্বারটা এখানে শুধু দুইটাই বন্ড আছে, একটা বন্ড মিসিং আছে, মানে কি এটা অ্যাক্টিভ স্টার মার্ক দিয়া থাকবো। কেন অ্যাক্টিভ? সে ইজিলি কারোর লগে গিয়া বাইন্ড করতে পারো, বন্ড করবো, ওই কারণেই এটা ইডার লগে সুগারের লগে বাইন্ড হয়ে গিয়া, বিকজ অফ বন্ড অ্যাসোসিয়েশন। এখন ঘটনা হইলো যখন এখানে বন্ড হইব, এই বন্ডের আমরা কি কমু, নাইট্রোজেন সুগারের মধ্যে বন্ড হবে, কি বন্ড কমু এটারে, দ্যাট ইজ গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে নি কথাটা, কি কমু এটারে আমরা, গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, তো নাইট্রোজেন বেস আর সুগারের মধ্যে বললাম গ্লাইকোসাইডিক বন্ড। এবার তারার লগে আমার ফসফেটের বাইন্ড দিব, এই যে বন্ডের কি কমু আমরা, এস্টার বন্ড। যখন দুইটা হইব তখন কমু ফসফো ডাইএস্টার বন্ড। একটা হইলে এস্টার বন্ড আর উপরে নিচে দুইটা মিলে হইব ফসফো ডাইএস্টার বন্ড। কথাটা ক্লিয়ার? তো এস্টার বন্ড আর ফসফো ডাইএস্টার বন্ড। এখন ঘটনা দেখো ভালো করে বুঝো, এই তো হইলো, তাহলে ফসফেট গেল গা, সুগার গেল, নাইট্রোজেন গেল গা। এই যে ফসফেটটা, এবার আমি কমু ডিএনএ, দ্যাট ইজ ডিএনএ স্ট্যান্ডস ফর হোয়াট, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কেন ডিঅক্সি হয়? ডিঅক্সি হয় এই রিজনটার লিগা, এই যে সুগারটা থাকে, সুগারের এই সেকেন্ড কার্বনে বেসিক্যালি হওয়ার কথা আসলো এইচ আর ওইচ, বাট এই ওইচ থেকে এই একটা অক্সিজেন থাকে না, এটা এখানে বাইন্ড হয়, তো শুধু এখানে কি থাকে আলটিমেটলি এইচ থাকে। তো যেহেতু সেকেন্ড কার্বনে, সুগারের সেকেন্ড কার্বনে একটা অক্সিজেন কম থাকে, এটার নাম হয় কি ডিঅক্সি। রাইবো কি লিখা হয়, বিকজ রাইবো সুগার। নিউক্লিক কি লিখা হয়, বিকজ ইটস ইন নিউক্লিয়াস। তো নিউক্লিক অ্যাসিড কেন হয়, আমরা কমু যে ডিউ টু স্যার, ডিউ টু ফসফেট, ডিউ টু ফসফরিক অ্যাসিড লিখাইতে হইব, নো নাথিং লাইক দ্যাট। কন্ডিশন হলো ফসফরাস অ্যাসিড এই ওএইচ থাকে নি ওএইচটা, এই ওএইচ এর মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে অনেক বেশি। এটা আমরা শিওর তো, কেমনে জানি এটা একটা ফর্মুলা আছে, কি আছে ফর্মুলা, ফোন করলো ক্লোরিন ব্রোমিন রে আইএসসি পরীক্ষা লেখ, ঠিক আছে। এটা আমার ইলেকট্রোনেগেটিভিটি সিরিজ, সবচেয়ে হাই কি তৈব ক্লোরিন, এবার অক্সিজেন, নাইট্রোজেন করে এইভাবে যাবো। তো ওই অ্যাসপেক্টে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি স্বাভাবিকভাবে অনেক বেশি। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হইব তার ইলেকট্রনরে পুল করার ক্যাপাবিলিটি কি বেশি হইব। যখন সে অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রনরে পুল করব, তাহলে অটোমেটিক OH এর বন্ডটা ভেঙে যাবো। OH এর বন্ড ভাঙা মানে কি, তা এই যে Hটা এজ এ H+ বাইরে যাবো। এস পার আরহেনিয়াস আরহেনিয়াস কি করছিল, যেই জায়গা থেকে বা যেই কম্পাউন্ড যত বেশি H+ বেরিয়ে সে তত বেশি অ্যাসিডিক। তো H+ বেরিয়েছে মানে কি অ্যাসিড। আর এক্সেসিভ ইলেকট্রন যখন অক্সিজেনের মাথায় যাবো গা, তো অক্সিজেন চার্জ দেখিয়ে যাবো গা মাইনাস। এবার যতটি ফসফরাস আছে সবটি অক্সিজেন কি হইব, মাইনাস হইব। তো আলটিমেট ডিএনএ কি হইব, নেগেটিভ চার্জ হইব। আমার কথাটা কি বোঝাতে পারছি না? বুঝছো না? বিষয় বোঝা গেছে? কথাটা বোঝা গেছে? আমার ফসফেটের মধ্যে OH আছে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হইব হাইড্রোজেন অ্যাসপেক্টে। হাইড্রোজেন থেকে পুলিং বেশি হইব। হাইড্রোজেন যদি পুলিং বেশি হয়, হাইড্রোজেন থেকে সমস্ত ইলেকট্রন যাবো কি অক্সিজেনের মাথায় যাবো। তো অক্সিজেনের মাথায় গেলে কি অটোমেটিকলি অক্সিজেনের চার্জ দেখি মাইনাস হয়ে যাবো। আর ওই কম্পাউন্ডের যে বন্ডিংটা ভেঙে যাবো, ভাঙলে Hটা বাইরে যাবো। H বাইরে মানে কি, H+ হয়ে যাবো। এটা আলটিমেটলি আমরা এসিড হিসাবে কনসিডার করতে পারবো। ঠিক আছে, তাহলে ডিএনএ কি দাঁড়াইলো, নেগেটিভ চার্জ পার্টিকেল, রাইট? এইটুকুর কোনো সমস্যা নাই বুঝতে। এইবার যেহেতু ডিএনএ নেগেটিভ চার্জ পার্টিকেল, সেহেতু কি আইতাছে, এবার আইবো হিস্টোন। হিস্টোন বেসিক্যালি একটা অক্টামার। হিস্টোন কি একটা অক্টামার। অক্টামার মানে কি 8টা মনোমার, রাইট? এখানে 8টা মনোমার মানে ইচ মনোমার কি দিয়ে তৈরি, আর্জিনিন আর লাইসিন দিয়া তৈরি। ঠিক আছে, এইগুলি হইল কি তার বেসিক অ্যামাইনো অ্যাসিড। এগুলি কি ইউজুয়ালি বেসিক অ্যামাইনো অ্যাসিড। তো বেসিক অ্যামাইনো অ্যাসিড যেগুলি হইব, এটি চার্জ কি হইব, প্লাস হইব। এইখানে যখন অক্টামারটা তৈরি হয়, যেই অক্টামারটা থাকে, 8টা মনোমারিক ফর্ম থাকবো, 1 2 3 4 5 6 7 8। প্রত্যেকটা কি থাকে,
H2A, H2B, H3, H4, same H2A, H2B, H3, H4। তো এবার এই কন্ডিশনে থাকে প্রত্যেকটার চার্জ কি থাকবো, আমরা একটু আগে কইলাম সবগুলি প্লাস থাকবো। তো সব যদি প্লাস থাকে তাহলে একটা আরেকটা কি করব, রিপেল করব, ধাক্কা দিব। তো রিপেল করলে ধাক্কা দিব, যদি একটা লোকের সংজ্ঞা পেয়ে কি বাইরে যাবো, যাতে বাইরে না যায় এলে কি করবো আমরা ডিএনএ দিয়া পেঁচাইয়া দিব, ডিএনএ দিয়া পেঁচাইয়া দিব। এই ডিএনএ দিয়া পেঁচাইতে পেঁচাইতে আলটিমেটলি কি হইব, তার ক্রোমোজোম তৈরি হইব। কথাটা ক্লিয়ার? এই যে আলটিমেটলি টোটাল স্ট্রাকচারটা, আমরা কি কমু, নিউক্লিওজোম কমু। ছোট সাথে কি কমু আমরা, নিউক্লিওজোম কমু। এই নিউক্লিওজোমের মধ্যে এই জায়গাতে দুইটার মধ্যে একটা H1 থাকে। এই H1টারে কয় লিঙ্কার হিস্টোন। এই লিঙ্কার হিস্টোনটা কোনোভাবেই অক্টামারের পার্ট না। লিঙ্কার হিস্টোনটা কোনোভাবেই কার পার্ট না, অক্টামারের পার্ট না। ঠিক আছে, এটা সেপারেট, এটা লিঙ্কার, যাতে বাইন্ডার খুলে না যায়। এইভাবেই আমার ডিএনএ ফর্ম হয়। তো এখন এইভাবে যদি আমার ডিএনএ ফর্ম হয়, যে কন্ডিশনালি কেমনে তারা অ্যাটাচ থাকে, কিভাবে অ্যাসোসিয়েটেড থাকে, কতটুকুন থাকে, কতটুকুন প্যাক্ট থাকে, এই যে কনসেপ্টটা লিঙ্কার হিস্টোনের যে কনসেপ্টটা, লাইক কেমনে বাইন্ড হয়, কিভাবে বাইন্ড হয়, কতটুকুন বাইন্ড হয়, সবগুলি এইগুলির পার্টের মধ্যে পড়ে। আমরা এর অবধি কথা বোঝাতে পারছি। এখন কথা হইলো এই যে H2A আইলো, নিউক্লিওজোম আইলো, নিউক্লিও ফর্মেশন আইলো, ক্রোমোজোম আইলো, এইভাবেই আমার ক্রোমোজোমাল ফর্মেশনটা রেডি হয়। ঠিক, একটা কোশ্চেন লেখো দেখি তোমরা পারো কিনা। এই জায়গাতে কোশ্চেনটা লেখো একটু। লেন্থ অফ ডিএনএ, লেন্থ অফ ডিএনএ, ডিএনএ দৈর্ঘ্য 680 অ্যামস্ট্রং, লেন্থ অফ ডিএনএ 680 অ্যামস্ট্রং। ঠিক আছে, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ বেস পেয়ার ইন ইট। মনে রাখবা আমরা অনেকগুলি বেস পেয়ার কথা জানি বা অনেকগুলি ডিএনএ কথা জানি। আমরা জেনারেলি যদি আমরা বেস পেয়ারের কথা কইয়া থাকি বা আমরা যদি বেস পেয়ারের কনসেপ্ট কন্ডিশনটা জানি, আমরা ভালোভাবে মাথায় রাখবা, ভালোভাবে মনে রাখবা যে বেস পেয়ারের কনসেপ্ট যদি আমরা কথা কই, বি ডিএনএ আমরা স্পেসিফিক ধরুন। ঠিক আছে, কারণ এখানে 100টা অ্যাডিনিন কইছে, মানে থায়ামিন কইছে, তাহলে অটোমেটিকলি 100টা কি থাকবো, অ্যাডিনিন থাকবো। তাহলে অ্যাডিনিন আর থায়ামিনের মধ্যে ডাবল বন্ড হয়, তাহলে 100 ইনটু কত, 2 করলে কত, 200। আর গুয়ানিন কইছে 30টা, তাহলে সাইটোসিনে 30টাই থাকবো। তার মধ্যে ট্রিপল বন্ড থাকে, এগুলো সব হাইড্রোজেন বন্ড। তো 30টা ইনটু 3 করলে কত, 90। 200 প্লাস 90 কত হলো, 290। তোমার একটা কোশ্চেন লেখা 10 সেকেন্ড সময় থাকবে, 10 সেকেন্ড সময়। কারণ তুমি যদি ভাবো যে আমার পরীক্ষা তো স্যার 150 মিনিটে, আমার পরীক্ষা তো স্যার 200 মিনিটে, আমার 2 ঘন্টায় পরীক্ষা, পরীক্ষা তোমার 10 সেকেন্ডে একটা কোশ্চেন। কারণ এখানে তো তোমার মানে এসসিতে থিঙ্কেবল কোশ্চেন না, ডাইরেক্ট কোশ্চেন দিব, যে তুমি জানো তুমি টুক 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 মারতে থাকবা। টুকটুক মারাটা হইতেছে 10 সেকেন্ড আমার কমপ্লিট করতে লাগবে। 50টা কোশ্চেন, 50 দ্যাট ইজ ইনটু আমার 500 সেকেন্ড। 500 সেকেন্ড মানে আমার মোটামুটি 10 মিনিটে আমার এটা কমপ্লিট। 10 10 10 আধা ঘন্টায় পেপার কমপ্লিট। এইবার তুমি যেই 5টা 10টা কোশ্চেন লিয়ে তুমি থিঙ্ক করবে, এইবার তুমি সারাদিন বাবু বইবে, কোনো সমস্যা নাই। বা তোমার যদি ওই সময়টা তুমি এখানে স্পেন্ড করে দাও, যে আমি নর্মাল কোশ্চেনেরও সময় লাগাই দিলে ওই লাস্টে যে 10টা কোশ্চেন ভাবার লিগা, এই বাবার কোশ্চেনই পারতাম না করতে। কোশ্চেন হইব যে আমার কোশ্চেন পড়তে পড়তে অ্যান্সার আমার কলমে আছে, আর লগে লগে ওই আমার কোনোদিন ফিল করবা না, ঠিক করে বেড়ে যাবে। লাস্টে একটা বার ঠান্ডা মাথায় আবার একবার দেখো। অলওয়েজ যেটা ফার্স্ট ক্লিকে কোশ্চেন আনসার হইব, এটাই আমার আনসার হইব। সেকেন্ড টাইম যদি ওভার থিঙ্ক করো, এটা ভাই 10টা করলে 9টাই ভুল হইব। যে সেকেন্ড টাইম যদি থিঙ্কও শুরু করো যে এইটা তো গন্ডগোল আছে, এটা ঢুকতে পারে, এই গন্ডগোল যদি মানে ঢুকে থাকে শেষ, এটা তোমার আর উদ্ধার করছো না। এটা এই নিউক্লিওজোমে 200টা বেস পেয়ার থাকে, আর এখানে 1 হোল 3/4টা টার্ন হয়, মানে কমপ্লিট 3টা টার্ন এখানে হয় না। এখানে 200টা বেস পেয়ার থাকে আর 1 হোল 3/4টা টার্ন থাকে। ঠিক আছে, এখানে 200টা বেস পেয়ার থাকে আর 1 হোল 3/4টা টার্ন থাকে।
1.75, ঠিক আছে। তো আমার 1 হোল 3/4 টা মানে দের ইজ আমার 1.754, আর এটা 200টা বেস পেয়ার থাকে। এইভাবেই তারা ফর্ম হয়। কোনো ডাউট এটার মধ্যে বুঝতে? লিঙ্কার ডিএনএ থাকে গেলিগা লিঙ্ক, হ্যাঁ এরকম লিঙ্কার ডিএনএ হয় যে আমার যখন দুইটা বেস পেয়ারের মধ্যে যদি আমার গ্যাপটা বড় হয়, তো এই গ্যাপ দিয়ে আবার কি হয়ে যাবো, আমার এই যে আমি আটকে হয়ে যাবো। তো এটা তারা এই জায়গাটায় বেস করে যাতে এটা গ্যাপিংটা বড় না হয়। মানে আমি সোজা কথা বেড়া যখন বানাই, বেড়ার মধ্যে খাপ লাগাই না, তো খাপটা যদি বেশি হয়ে থাকে বেড়াটা কিছু অটোমেটিক বাইক নট হয়ে যাবে। খাপটা যাতে ইজিলি থাকে, যেটা আমার ইজিলি যাতে ওই ইলাস্টিক কন্ডিশন অবধি মেনটেন রাখে, ওই জায়গায় তারা ধরে রাখে। এটা লিঙ্কার কন্ডিশন। লিঙ্কারটা কোনোভাবেই এটার পার্ট না, এটা জাস্ট একটা অ্যাবজর্বিং পার্ট, ঠিক আছে। এইবার এখান থেকে এলাম ক্রোমোজোম। এই ক্রোমোজোম যখন আইবো, ক্রোমোজোমের স্ট্রাকচার অ্যাকর্ডিংলি আমরা অনেক টাইপের ক্রোমোজোমাল ফর্ম দেখতে পারো। এই যদি একটা স্ট্রাকচার হয়, এটা আমার জেনারেল ক্রোমোজোমের স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হয় এরকম থাকবো, এরকম একটা স্ট্রাকচার। দুই রকম ক্রোমোজোম থাকে, ঠিক আছে। ইন জেনারেলি এই যে দুইটা ক্রোমোজোমের কি ডিফারেন্স আমি করতেছি, হ্যাঁ হ্যাঁ, স্যাটেলাইট পার্ট, ভেরি গুড। তো এটা আমার ক্রোমাটিড কইয়া থাকি, এটারে আমি সেন্ট্রোমিয়ার কই থাকি। এই জায়গাগুলির আমরা কাইনেটোকোর কইয়া থাকি। স্ট্রাকচারাল ফর্মে এই জিনিসগুলো দেখা যায়, রাইট। এই যে জিনিসটা, এটার একটা প্রাইমারি কনস্ট্রিকশন অর সেন্ট্রোমিয়ার, আর এটারে করা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন অর নর। এই নর থেকে কি ফর্ম হয়? এক্স্যাক্টলি, এখান থেকেই ফর্ম হয় নিউক্লিওলাস। এই নর থেকেই ফর্ম হয় কি? নিউক্লিওলাস। আর এই পরের পার্টটারে করা হয় স্যাটেলাইট ক্রোমোজোম, এক্স্যাক্টলি, বা সেট। এই সেটের ফুল ফর্ম কি? সেটের ফুল ফর্ম কি? হ্যাঁ হ্যাঁ, সাইন এসিডো, লেখো সাইন এসিডো থায়ামো নিউক্লিনিকো। সাইন এসিডো, সাইন এসিডো থায়ামো নিউক্লিনিকো, ঠিক আছে। আমরার বডিতে 23 পেয়ার্স এর ক্রোমোজোম থাকে, যার মধ্যে এটা কার কার মধ্যে দেখা যায়? 13, 14, 15, 21, 22 আর ওয়াই, 13, 14, 15, 21, 22 আর ওয়াই। এই ক্রোমোজোম গুলির মধ্যে শুধুমাত্র স্যাটেলাইট ক্রোমোজোম দেখা যায়, বাকি কারোর মধ্যে স্যাটেলাইট ক্রোমোজোম দেখা যায় না, ঠিক আছে। এইবার এটাও একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম, ঠিক না? এটার প্লয়েডি কত? প্লয়েডি মানে ক্রোমোজোম অ্যারেঞ্জমেন্ট। এটার প্লয়েডি কত? এটা কত? এটা ডিপ্লয়েড, এটা 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 এই আইলা গন্ডগোলের মধ্যে এই জায়গা। আমি বলছি এটা কত? এটা এটা কত? এটা কত? ফার্স্ট অফ অল এটা হইল 2n, এটা হইল n, এটাও n, ঠিক আছে। এটা 2n, এটা n, এটা। এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা রেখা হয় বাইভ্যালেন্ট বা টেট্রাড। এটা হইল ডায়াড।
এটা হইল মোনাড। তো মোনাড, ডায়াড, টেট্রাড, কথাটা কি বুঝতে গেছে? মোনাড, ডায়াড, টেট্রাড কোন সময় হয়? যখন মিওসিস সেল ডিভিশনটা হয়, এই যে 2n, 2n এর রেসপেক্টে প্রথম nn ফর্ম হয়তো, ওই nn এ থাকবো এই ডায়াড। কথাটা ক্লিয়ার? এবার এই n থেকে যখন আবার nn তৈরি হইব, এইগুলি সব হইব মোনাড। কথাটা ক্লিয়ার? এগুলি সব মোনাড ফর্মে আইব। ক্রোমোজোমাল স্ট্রাকচারের মধ্যে এই জায়গা দিয়ে আলাদা করা যেতে পারে। ঠিক আছে? বাইভ্যালেন্ট টেট্রাড্রে আমরা আবার সিস্টার ক্রোমাটিডও কইতে পারি, কারণ তার মধ্যেই তো এক্সচেঞ্জিং কন্ডিশন থাকবো। তো এই জায়গাতে আমি সিস্টার ওয়ার্ডটাও এখানে ইউজ করতে পারো। ঠিক আছে? বাকি এটা হলো মোনাড, এটা হলো আমার ডায়াড। এটির মধ্যে কোনো ডাউট আছে বুঝতে? তো এইভাবে আমরা স্ট্রাকচারাল ফর্মগুলিরে চেক করতে পারি যে কোনটা কিভাবে এক্সিকিউশন পায়। কোনো ডাউট আছে এর মধ্যে? তো প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি জাস্টিফাই করি, এই ইনফরমেশনগুলি এখানে আমরা ক্যারি করতে পারবো। এর দূর অব্দি বোঝা গেছে? তো এইবার ক্রোমোজোমাল পার্টের মধ্যে আমরা এই জিনিসগুলো দেখলাম, কারণ আমরা এনসিইআরটির স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিংলি এগুলি আই। এইবার সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর বেস কইরা এটা আইদার সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টিলোসেন্ট্রিক এগুলি হয়, রাইট? এইগুলির আবার শেপও নাম দেওয়া থাকে। কেমন নাম দেওয়া থাকে? যদি একদম মিডলের মধ্যে আয় ব্যাপারটা ভি এর মতো হয়, তাহলে এটা হইব মেটাসেন্ট্রিক, রাইট? তো ভি শেপ মেটাসেন্ট্রিক। ধরো এমন যদি হয়, দ্যাট ইজ এটা সাবমেটাসেন্ট্রিক। এটা কি শেপের হইব? জে শেপ না এল শেপ? এটা এল হইব। হ্যাঁ, সাবমেটাসেন্ট্রিক হইব এল এর মতো। দেন আইব অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোর মধ্যে কি আইব? এমন আইব, দ্যাট ইজ এটা আইব জে শেপ। আর আইব টিলোসেন্ট্রিক, দ্যাট ইজ এমন থাকবে আই শেপ। ঠিক আছে? তো এই যে শেপগুলি চেঞ্জ হয়, সাবমেটা, মেটা, অ্যাক্রো, টিলো, এগুলি সেল ডিভিশনের কোন স্টেজে চেঞ্জ হয়? দ্যাট ইজ বিন অ্যানাফেজ। এই শেপগুলি সবগুলি আইবো সেল ডিভিশনের অ্যানাফেজ পার্টের। ঠিক আছে? সেল ডিভিশনের অ্যানাফেজ পার্টের মধ্যে এই শেপগুলি চেঞ্জ হইব, এন্ড তার অ্যাকর্ডিংলি আমরা এগুলি ফর্ম হইব। কথাটা ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? তো যে কোনো কিছু রেসপেক্টেই আমরা এগুলি ডিফাইন করতে পারবো। ঠিক আছে? নেক্সট আমরা হলো সাইটোস্কেলেটন। তার আগে আমরা পড়ব মাইক্রোবডিজ। সেলের মধ্যে একটা পার্ট হলো মাইক্রোবডিজ, আমরা আজকে শেষ করতেই লাগবে এটা। মাইক্রোবডি, হ্যাঁ, ভেরি গুড, বন্ধ করে দাও। মানে মোটামুটি এত কাবু হয়ে গেছে 200। মাইক্রোবডিজ মেমব্রেন বাউন্ড, তবে তারা অর্গানেলি না। তারা অর্গানেলি না, তারা ফাংশন করে, তারা পার্টিকুলার ফাংশন করে তারা, বাট তারা মাইক্রো কন্ডিশন কি মেমব্রেন বাউন্ড, তারা ফাংশন করে মাইক্রোবডিজ, বাট তারা অ্যাক্টিভ না, বা তারা সেরকম ফাংশন পারফর্ম করতে পারে না। কি কি থাকে? পারঅক্সিজোম, স্ফেরোজোম, ক্লাইঅক্সিজোম। ঠিক আছে? পারঅক্সিজোম এটা অ্যানিমেল আর প্লান্ট দুই বডিতেই প্রেজেন্ট থাকবো। পারঅক্সিজোম অ্যানিমেল থাকবো, প্লান্টেও থাকবো। প্লান্টের মধ্যে তারা C2 সাইকেল বা ফটো রেসপিরেশন পারফর্ম করব। C2 সাইকেল বাকি ফটো রেসপিরেশন। আর অ্যানিমেলে তারা লিপিড মেটাবলিজম মেনটেন করব। অ্যানিমেলের মধ্যে কি করব? লিপিড মেটাবলিজম বা লিপিডের বিপাক। আর যদি আমার প্লান্টের মধ্যে C2 সাইকেল বাইরে কি করব আমরা? দ্যাট ইজ ফটো রেসপিরেশন। এই সাইকেলটা প্রথম ডিসকভার করছিল টিও এন্ড ডাইনার। তো ফটো রেসপিরেশন একটা ওয়েস্ট প্রসেস। পারঅক্সিজমের মধ্যে হিউজ এনজাইম থাকে। সবচেয়ে লার্জেস্ট এনজাইম ক্যাটালিজ।
লার্জেস্ট, তুমি বলছো যে সবচেয়ে অ্যাবান্ডেন্ট পাওয়া যায়, আর সবচেয়ে স্মলেস্ট পারঅক্সিডেজ। এই এনজাইমগুলি আমার পারঅক্সিজমে প্রেজেন্ট থাকবো, ঠিক আছে, আমার ওই জায়গাতে কন্ডিশনাল প্রেজেন্ট থাকবো। গ্লাইঅক্সিজমের মধ্যে তারা কি করে, তারা গ্লুকোনিওজেনেসিসে হেল্প করে, এবং এটা শুধুমাত্র প্লান্টেই থাকবো, অ্যানিমেলে থাকতো না গ্লাইঅক্সিজম। গ্লুকোনিওজেনেসিস মানে কি, অন্য কোনো বলতে এটা কি কই বাইরে, নন কার্বোহাইড্রেট, নন কার্বোহাইড্রেট টু গ্লুকোজ, ঠিক আছে। নন কার্বোহাইড্রেট মানে প্রোটিন আর ফ্যাট, এইগুলির থেকে যখন আমি গ্লুকোজ ফর্ম করবো এটা আমরা কোনো গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে। নন কার্বোহাইড্রেট টু গ্লুকোজ ফর্ম, এটা আমরা গ্লুকোনিওজেনেসিস করে দেবো। আর স্ফেরোজোমও শুধুমাত্র প্লান্টেই থাকবো, তারা স্টোরেজের কাজ করবো, ঠিক আছে, লিপিড ফ্যাট ইডি স্টোর করবো তার মধ্যে। কথাটা আমি ক্লিয়ার নি। পারঅক্সিজম রে এক্স্যাক্টলি করা হয় সেফটি ভালভ অফ দা সেল। পারঅক্সিজম রে কি কয়, সেফটি ভালভ অফ দা সেল। পারঅক্সিজম কে সেফটি ভালভ অফ দা সেল। এই সেফটি ভালভ কথাটার মানে কিটা, পারঅক্সিজম রে কয় যে সেফটি ভালভ অফ দা সেল। সেফটি ভালভ কথাটার মানে কি, হোয়াট ইজ সেফটি ভালভ? পারঅক্সিজম রে কয় সেফটি ভালভ। ভেরি গুড, ভেরি গুড, তোমার তো সবই পড়া আছে রে বাবু, তুমি কিটা করতেছো, কি লিখা সিটের দাও না। এই ফটো এক্সপ্রেশনটা বেসিক্যালি কার মধ্যে হয়, সিপিএম। এই রাজনীতি করো না কিন্তু, এটা সিপিআইএম, এটা সিপিএম, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম আর মাইটোকন্ড্রিয়া। এই তিনটা অর্গানেলের মধ্যে কন্টিনিউয়াস ফর্মে হয়, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম, মাইটোকন্ড্রিয়া। যখন পারঅক্সিজমে আয়ে তখন তারা একটার মধ্যে ওই প্রসেসে H2O2 ফর্ম হয়। H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা খুব খারাপ জিনিস একটা বডির মধ্যে থাকলে কিছু পয়জনাস অ্যাকশন ক্রিয়েট করতে পারে। তখন এখানের মধ্যে একটা এনজাইম থাকে, ওই যে পারঅক্সিডেজ এনজাইমটা, এই পারঅক্সিডেজ এনজাইমটা গিয়া এটারে ব্রেক করে দিব। তো ব্রেক করলে অটোমেটিকলি কি হবে, H2O2 আর অক্সিজেন ফর্ম হইব। তো যেহেতু H2O2 আর অক্সিজেন ফর্ম হইব, তো স্বাভাবিকভাবে এখান থেকে কি হইব, তার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসলো এটা শেষ হয়ে যাবে, সেলগুলি ফ্রি থাকবে, এই কারণে এটা সেফটি ভালভ করা হয়ে থাকে। ডান। তো এই জায়গাতে আমি এই ইনফরমেশনগুলি পাওয়া যাবো, এটা কার আমরা মাইক্রোবডিজ। এবার নেক্সট আয়ো সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন মানে কি, মানে হইলো আমরা যেমন বডির মধ্যে হাড় থাকে, বোনস আছে পুরো স্ট্রাকচার ফর্ম করার লেগে, সেলের ভিতরেও সেই স্ট্রাকচারটা ফর্ম করার লেগে একটা সাইটোস্কেলেটাল স্ট্রাকচার তৈরি হয় বা ফর্ম থাকে। সেই ক্ষেত্রে সাইটোস্কেলেটন তিন টাইপের প্রোটিন থাকে। ইট ইজ লাইক মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে। মাইক্রোটিবিউল যে জিনিসটা, এটা আলফা আর বিটা টিবিউলিন প্রোটিন দিয়ে ফর্ম করা, ঠিক আছে, যেটা নন কন্ট্রাকটাইল। কথাটা ক্লিয়ার? মাইক্রোটিবিউল বেসিক্যালি কি ডাইমার, ডাইমার মানে কি দুই টাইপের প্রোটিন থাকবো, ডাইমার, মনোমার। তো ডাইমারের একটা আলফা আর বিটা, দ্যাট ইজ মানে ওই স্পিন্ডেল ব্যাপারটা কেমন কাজ করবে, আইতাছি স্পিন্ডেল ফাইবারটার ফরমেশন লে কেমনে কাজ করবে দেখাম, দেখালো। এবার এটা নন কন্ট্রাক্টাইল, মানে তারা এক্সিকিউশন মানে তারা সেলের মুভমেন্ট হলেও তারা কন্ট্রাক্ট রিল্যাক্স করতে পারতো না। প্রত্যেকটা মাইক্রোটিবিউল 13 মাইক্রো ফিলামেন্ট নিয়ে ফর্ম করা। আবার ওই মাইক্রোফিলামেন্ট তারা মনোমার হইল 18, যারা আবার কন্ট্রাক্টাইল। আইলোনি ঘটনাটা তাহলে স্পিন্ডেল তৈরি করলে কি আউটার স্ট্রাকচার যেটা থাকবো ওইটা আলটিমেটলি মুভেবল থাকবো, ভিতরের যে রিজিড ফর্ম থাকবো এটা মুভ করতো না। কথাটা তাহলে বোঝা গেছে? তো আলটিমেটলি কন্ডিশনটা ওই জায়গা দিয়ে কাজ করে। একটা আমার কন্ট্রাক্টাইল আর একটা আমার নন কন্ট্রাক্টাইল ফর্মে থাকবো। ইন্টারমিডিয়েট গুলি এজ এ কানেক্টর কাজ করবো। যেমন আমি একটা স্ট্রাকচার ড্র করি, সেন্ট্রোজোমের দিয়ে বুঝাইতেছি, তাহলে তুমি বুঝে যাবে।
দুইটা হইলে ডাবলেট হইব আর একরকম স্ট্রাকচার হয়ে যাবে, এটা ট্রিপলেট হইব। সিলিয়া ফ্লাজেলা যদি দেখো তাহলে ডাবলেট ফর্মে থাকবো। সেন্ট্রোজোমাল ফর্ম দেখলে তিনটা থাকে, এসি লিংক থাকে, বন্ড না লিংক হইব এটি। এক্স্যাক্টলি, এইগুলি কি থাকবো তাহলে, এটা কি কয়? এটা কি বাইরের থেকে ভিতর দিকে সি? ভিতর থেকে বাইরের দিকে সি, বাইরের দিকে সি। এখানে এই যে এসি লিংক থাকে আর এটা থাকে স্পোক, এগুলিকে কয় এসি লিংক আর এগুলি কয় স্পোক। স্পোক ইউজুয়ালি নেক্সিন প্রোটিন দিয়ে ফর্ম করা, এসি লিংক ডাইনিন প্রোটিন, এটি হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই এসি আর স্পোক যে থাকে এটি কয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বাকি যে ইন্ডিভিজুয়াল এ কো, বি কো, সি কো, এগুলি সব হলো মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউলের মধ্যে এই যে ডটেড পার্টিকেল গুলি আছে এটা আমরা মাইক্রোফিলামেন্টের কনসেপ্ট হইব। আবার এই এক একটা মাইক্রোফিলামেন্ট কন্ডিশন কি, অ্যাকচুয়ালি কি দিয়ে ফর্ম করা, অ্যাক্টিন মনোমার দিয়ে। ইন্ডিভিজুয়ালি মাইক্রোফিলামেন্ট কন্ট্রাক্টাইল হইব, কিন্তু ওভারঅল যে স্ট্রাকচারটা থাকবে মাইক্রোটিবিউলের এটা কন্ট্রাক্টাইল হইতো না। সেই ক্ষেত্রে একটু ভালো করে বুঝানো, যখন আমরা ফ্লাজেলা সিলিয়া কোমু, খুব ইম্পর্টেন্ট এখন লাইনটা, ফ্লাজেলা সিলিয়া কোমু, ইউক্যারিওটিকের কেসে ইউক্যারিওটিকে সিলিয়া থাকতো না, শুধু ফ্লাজেলা থাকবো, এটা 9+2 থাকবো। প্রোক্যারিওটিকে আমরা বইয়ের মধ্যে দেওয়া থাকে প্রোক্যারিওটিকে 9+0 হইব, কিন্তু না, কারণ প্রোক্যারিওটিকের বডিতে সাইটোস্কেলেটাল স্ট্রাকচারই থাকে না, তো 9+0 হওয়ারও কোনো চান্সেস নাই, বইয়ে এটা ভুল দেওয়া। জুনিয়র বইয়ের মধ্যে দেওয়া থাকে যে প্রোক্যারিওটিকের বইয়ের মধ্যে প্রোক্যারিওটিক কন্ডিশন কি থাকে, প্রোক্যারিওটিক কনসেপ্টের মধ্যে 9+0 আর ইউক্যারিওটিক 9+2, এটা ভুল। ইউক্যারিওটিকে ফ্লাজেলা থাকবো, সিলিয়া থাকতো না, সেই ক্ষেত্রে 9+2 আমার আছে। বাট প্রোক্যারিওটিকের স্ট্রাকচারের মধ্যে তারা যে কইতাছে যে বারবার যে 9+0 থাকবো, এটা হইতোই না কোনদিন। কারণ কি লিখ হইতো না, কারণ তার মধ্যে সাইটোস্কেলেটাল ফর্মই নাই। তো সাইটোস্কেলেটাল ফর্ম না থাকলে স্ট্রাকচারটা কেমন তৈরি হবে? ঠিক আছে, তো এটা এই জায়গাটা কনসেপ্টে মনে রাখবা। সেন্ট্রোজোম সেন্ট্রিওলের মধ্যে তখন আইব ডাবলেট ফর্ম, যেটা আমরা ট্রিপলেট করছি এখানে, তার ডাবলেট হয়ে যাবো, হয়ে 9+2 ফর্মে থাকবো। সিঙ্গেল সিঙ্গেল থাকলে কি কমো, তাহলে ডাবল এক লগে থাকলে কি কমো, আমি কত কো সেন্ট্রিওল সেন্ট্রোজোমের মধ্যে সিঙ্গেল থাকলে কি কমো, ডাবল থাকলে কি কমো? ওকে, ভেরি গুড। তাহলে একটা সেন্ট্রোজোমের মধ্যে দুইটা সেন্ট্রিওল থাকে, এটা মনে বুঝতে পারি। কন্ডিশনটা ভালো করে বুঝানো, যখন একটা এই স্ট্রাকচার একটা এই স্ট্রাকচার, যখন একটা আরেকটার উপর পারপেন্ডিকুলারলি অ্যারেঞ্জ হইব, তখনই আমি এটারে সেন্ট্রোজোম কমু, আর ইন্ডিভিজুয়ালি আমি এটারে সেন্ট্রিওল কমু। ঠিক আছে, তো একটা আরেকটার সমকোণে মানে পারপেন্ডিকুলার কন্ডিশন অ্যারেঞ্জ হইব, তখনই আমি সেন্ট্রোজোম কমু, অর এলস আমি এটারে সেন্ট্রিওল কমু। ঠিক আছে, জোম মানে বডি। ঠিক আছে, তো সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল, তো 9+0 9+2, এই জায়গার মধ্যে দুইটা সেন্ট্রিওলের মধ্যে গ্যাপ থাকে, গ্যাপটা কি কয় আমরা, এই যে সেন্ট্রিওলের গ্যাপটি আছে, গ্যাপটি কি কমু, পেরিসেন্ট্রিওলার স্পেস। পেরিসেন্ট্রিওলার স্পেস, ঠিক আছে। আর বাই নেচার সেন্ট্রোজোম সেন্ট্রিওল কেমন থাকে, অ্যামরফাস। অ্যামরফাস মানে কি গো, অ্যামরফাস ভঙ্গুর, তাহলে ইজিলি ব্রেকেবল, ভাঙ্গা যাবে, অ্যামরফাস কনসেপ্টে থাকবো। এটি একটু ক্লিয়ার করে নিও, সিলিয়া ফ্ল্যাজেলা বেসাল বডি কন্ডিশন, ওকে, কারণ এটি আমার লাগবো, আমার নরমালি এই জিনিসগুলো লাগবো। সেম সেম, কারণ এটি তো আলটিমেটলি সিঙ্গেল ফর্মেশন যাবে, অ্যাক্টিন মায়োসিন, তখন এই অ্যাক্টিন কি হবে, অ্যাক্টিনের মধ্যে আবার বলো ব্রেকেবল, মানে এগুলি ইজিলি আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে, কারণ এটি সবসময় একটা লাগে সেন্ট্রিওল কন্ডিশন এই জায়গার মধ্যে। তো এখানে আমার যদি নম্বরে ধরো আমরা অ্যাক্টিন ধরি, একটা অ্যাক্টিনের মধ্যে দুইটা এফ অ্যাক্টিন থাকে, আবার প্রত্যেকটা অ্যাক্টিন দুইটা জি অ্যাক্টিন দিয়ে ফর্ম করা থাকে, তো এরকম ভাবে স্ট্রাকচার দিয়ে যাবো। এর পিছনে অনেক ব্যাকআপ স্ট্রাকচার থাকে যার অ্যাকর্ডিংলি ফর্ম হয়ে যায়, তো একদম বেসিক স্ট্রাকচারটি আমরা জানতে লাগবো। আমরা এখান থেকে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক, বারবার বুঝেছি কথাটা, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সেলের থেকে আমরা মোটামুটি 3টা কোশ্চেন থাকবো।